আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথিস আর্ট অ্যান্ড ক্রাফট। আজকে আবারও একটি রিকোয়েস্টেড পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। আপনাদের মাঝে অনেকেই আমার কাছ থেকে ফুলকারি জামার ডিজাইন চেয়েছিলেন, তাই আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ফুলকারি জামার ডিজাইন শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের সকলেরই আজকের ডিজাইনটি ভালো লাগবে। আমরা সাধারণত নর্মালি লেখালেখি করার জন্য যে পেপারগুলো ব্যবহার করে থাকি সেই পেপারগুলো নিয়ে নিয়েছি এবং সেই পেপারের উপরে আমি ভালোভাবে কিন্তু একটি নকশি ডিজাইন অঙ্কন করে নিচ্ছি। আমি এখানে কলম দিয়েই ভালোভাবে নকশাটি অঙ্কন করে নিচ্ছি। আপনাদের যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা প্রথমে পেন্সিল দিয়ে নকশা অঙ্কন করে নেবেন, এরপরে পেন্সিলের নকশার উপর থেকে ভালোভাবে কলম দিয়ে এই বর্ডার লাইনটি প্রথমে তৈরি করে নেবেন। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিন্তু কাগজের এক সাইড থেকে এই নকশাটি অঙ্কন করা শুরু করেছি। আপনারাও কিন্তু ঠিক একইভাবেই এক সাইড থেকে এই নকশাটি অঙ্কন করে নেবেন। আর প্রথমে কিন্তু ভালোভাবে এই নকশাটি কাগজে অঙ্কন করে নেবেন, এরপরেই কিন্তু কাপড়ে কিভাবে নকশাটি তুলে নিতে হবে সেটি আমি দেখিয়ে দিব। আমি কিন্তু এক এক করে সম্পূর্ণ নকশাটি ভালোভাবে ফিল আপ করে নিচ্ছি। বিভিন্ন ধরনের ফুল পাতা ব্যবহার করে আমি সম্পূর্ণ ডিজাইনটি ভালোভাবে ঘন করে ডিজাইন অঙ্কন করে নিচ্ছি। আশা করি আজকের ডিজাইনটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন সকল ধরনের আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যান। এক এক করে কিন্তু প্রায় সম্পূর্ণ ডিজাইনে আমি কমপ্লিট করে নিয়েছি। এবার আমি এই ডিজাইনটি ভালোভাবে কেটে নিচ্ছি। এখানে আমি একটি স্কেলের সাহায্যে কাগজটি কেটে নিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন কেচির মাধ্যমে এই কাগজটি প্রথমে কেটে নেবেন। আর নিচ থেকে একটু অংশ খালি লেগেছিল বিধায় আমি কিছু অংশ সেখানে অঙ্কন করে নিচ্ছি। এবার কাগজে যে অংশটুকু আমি কেটে রেখেছিলাম সেই অংশটুকুতে একটি কলকা ডিজাইন করে নিব। এই কাগজটির মাপ হচ্ছে 4 ইঞ্চি, মোটামুটি 4 ইঞ্চি একটি কাগজের মাঝেই একটি কলকা ডিজাইন করে নিতে হবে। আর এই ডিজাইনটি কিন্তু আমি জামার মাঝের অংশটুকুতে ব্যবহার করব। আর আগে যে ডিজাইনটি আমি তৈরি করেছি সেটি জামার নিচের বর্ডার লাইন হিসেবে তৈরি করব। ঠিক এই দুইটি ডিজাইন কিন্তু আমাদের প্রথমে কাগজে তৈরি করে নিতে হবে, এরপরেই কিন্তু আমরা কাপড়ে এই ডিজাইনটি ভালোভাবে তুলে নেব।
এক এক করে প্রায় সম্পূর্ণ নকশাটি কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। এবার আমি আপনাদেরকে কাপড়টি দেখিয়ে দিব। এখানে আমি 3 গজ কাপড় নিয়ে নিয়েছি। 3 গজ কাপড়ের মধ্যে হাফ গজ আমি হাতের জন্য রেখেছি, আর বাকি অংশটুকু আমি এখানে নকশা করে নিব। তো কাপড়টির প্রথম পার্ট আমি এখানে নিয়ে নিচ্ছি। প্রথম পার্টের এইখান থেকে 2 ইঞ্চি আমি নিচ থেকে বাদ রেখে তারপর নকশা অঙ্কন করব। যেহেতু এই কাপড়টি স্টিচ না, সেহেতু আমরা যখন কাপড়টি স্টিচ করতে যাব তখন কিন্তু আমাদের নিচের কাপড় মোড়ানোর জন্য কিছু অংশ দরকার পড়বে। এর জন্যেই কিন্তু আমি নিচ থেকে 2 ইঞ্চি পরিমাণ বাদ রেখে তারপরে আজকে ডিজাইনটি করে নেব। সেই 2 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ রেখে এবার আমরা প্রায় হাফ ইঞ্চি পর পর কিছু দাগ অঙ্কন করে নেব। এখানে আমি মোট 6টি লাইন ড্র করে নেব। 6টি লাইনের মধ্যে 3টি লাইন আমরা সেলাই, 2 লাইনের মাঝখানে আমাদের সেলাই করতে হবে, বাকি 2 লাইনের মাঝখানে আমরা সেলাই করব। ঠিক এইভাবে আমরা 3টি লাইন অঙ্কন করে নিব। এই 3টি লাইন অঙ্কন করার পূর্বে প্রথমে আমাদেরকে একটি বক্স তৈরি করে নিতে হবে। এই যে আমরা বর্ডার লাইন তৈরি করব, এই বর্ডার লাইনের মাঝখানে আমরা 3টি বক্স তৈরি করব। মাঝে একটি বক্স আর 2 সাইড থেকে একটি একটি করে মোট 2টি বক্স। এই মোট 3টি বক্স তৈরি করে তারপরে আমভাবে ড্র করে এরপরে কিন্তু আমরা যে নকশাটি অঙ্কন করেছিলাম সেই নকশাটি পরবর্তীতে অঙ্কন করে নিব। এই বক্সগুলো তৈরি করা হয়ে গেলে এর মাঝখান থেকে কিন্তু আমাদের ছোট আরও একটি বক্স তৈরি করে নিতে হবে। এই আরও একটি বক্স তৈরি করা হয়ে গেলে মাঝখানে ছোট দেখে একটি কলকা তৈরি করে নিতে হবে। আর এইগুলো কিন্তু আমি সম্পূর্ণ ক্রস স্টিচ দিয়ে কমপ্লিট করে নিব। আপনাদের যদি কোনো ধরনের কোনো রিকোয়েস্ট থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সবসময় আপনাদের রিকোয়েস্টগুলো রাখার অবশ্যই চেষ্টা করি। তাই আপনাদের যে কোনো ধরনের প্রয়োজন হলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব সেই ভিডিওগুলো তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার। ঠিক এইভাবে কলকাগুলো তৈরি করা হয়ে গেলে এরপরে আমরা যে মার্কিং করে নিয়েছিলাম সেই মার্কিংয়ের অংশটুকু ভালোভাবে মিলিয়ে দিচ্ছি। আর এই লাইনগুলোর মাঝখান থেকে কিন্তু আমি ক্রস স্টিচ দিয়ে এই লাইনগুলো সম্পূর্ণভাবেই তৈরি করে নিব। ঠিক এইভাবে সবগুলো লাইন অঙ্কন করা হয়ে গেলে এবার আমরা যে কাগজে ডিজাইনটি অঙ্কন করে রেখেছিলাম সেই ডিজাইনটি আমরা এখানে এই কাপড়ে তুলে নিব। এই যে আমরা যে কাগজটি তৈরি করেছিলাম সেই কাগজটি নিচে রেখে তারপরে কাপড়টি ওপরে রেখে আর মাঝখানের অংশটুকু থেকে আমরা এই ডিজাইনটি অঙ্কন করা শুরু করে দিব। অবশ্যই খেয়াল রাখতে হবে কাগজটি কিংবা কাপড় যে কোনো একটি যেন না নড়ে। এর জন্য আপনারা চাইলে কাপড়ের উপরে শক্ত কোনো কিছু রেখে তারপরে কিন্তু ডিজাইন করে নিতে পারেন। অবশ্যই খেয়াল রাখতে হবে ডিজাইনটি যেন নড়ে না যায়। আর নিচে আমরা যেভাবে ডিজাইনটি দেখছি ঠিক একইভাবে কিন্তু আমাদের কাপড়ের উপর থেকে কলমের সাহায্যে অঙ্কন করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সেই দাগ বরাবরই এই ডিজাইনটি ভালোভাবে তুলে দিচ্ছি। আমি এক এক করে সম্পূর্ণ ডিজাইনে তুলে নিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে এই ডিজাইনটি ভালোভাবে তুলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ডিজাইনটি ভালোভাবে ফুটে উঠবে। আশা করি আজকের এই তৈরি করা ডিজাইনটুকু আপনাদের সকলের কাছে ভালো লেগেছে।
আর আজকে আমি আপনাদের সাথে যে টিপসটি ব্যবহার করলাম, শেয়ার করলাম, সেটি যেন আপনাদের অনেকটা উপকারে আসে। আর আজকের এই টিপস অ্যান্ড ট্রিক্স সহ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন সকল ধরনের আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যান। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এক এক করে সম্পূর্ণ ডিজাইনই কমপ্লিট করে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখছি কাপড়টি যেন নড়ে না যায়। নড়ে গেলে কিন্তু একটি ডিজাইনের সাথে আরও একটি ডিজাইন মিলে যাচ্ছে, যার কারণে ডিজাইনটি কিন্তু ভালোভাবে আসবে না। তাই অবশ্যই এই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। যেহেতু আমরা কার্বন পেপার কিংবা ট্রেসিং পেপার কোনো কিছুই ব্যবহার করছি না, সেহেতু একটু অ্যালার্ট থেকে তারপরে কিন্তু এই ডিজাইনটি করে নিতে হবে। আমি এক এক করে সম্পূর্ণ ডিজাইনই কমপ্লিট করে নিচ্ছি। মাঝের এই ডিজাইনটি কমপ্লিট করা হয়ে গেলে এবার দুই সাইডে যে খালি অংশটুকু রয়েছে সেই খালি অংশটুকুতে আমরা আবার সেই কাগজটি ট্রান্সফার করে তারপরে সেই ডিজাইনটি আবারও ঠিক একইভাবেই করে নিব। আপনারা চাইলে এই কাগজটি আর এই কাপড়টি কিন্তু যে কোনো সেফটি পিন কিংবা হেজাবের পিন দিয়ে আটকে নিতে পারবেন। এই হেজাবের পিন আর যে কোনো পিন ব্যবহার করলে কিন্তু এই কাগজটি কোনোভাবেই নড়ার সম্ভাবনা থাকবে না। আমি মাঝের যেই অংশটুকু অঙ্কন করেছিলাম যেভাবে, দুই সাইডেও কিন্তু ঠিক একইভাবে আমরা ডিজাইনটা অঙ্কন করে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমরা কাপড়টিকে দুই ভাঁজ করে নেব। দুই ভাঁজ করে নিয়ে আমরা যে প্রথমে কলকা তৈরি করেছিলাম সেই কলকাটি এই কাপড়ের মাঝখান থেকে নিয়ে যাব। মাঝখান থেকে নিলে হবে কি আমাদের এক সাইডে কিন্তু ভালোভাবে কলকাটি দেখা যাবে। আর এই কলকাটি দেখা গেলে কিন্তু আমরা সেই ছাপ অনুযায়ী আবারও ঠিক একই পদ্ধতিতে এখানে অঙ্কন করে নিব। কলকাটি আমরা আমাদের বডিতে দুটি একটি দুটি একটি ঠিক এইভাবেই অঙ্কন করে নিব। অর্থাৎ প্রথম লাইনে যদি দুটি হয় পরবর্তীতে একটি হবে, তারপরে দুটি হলে তারপরে একটি হবে। আপনারা চাইলে তিনটি অথবা দুটিও ব্যবহার করতে পারবেন, এটি সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে। তবে আমি যেহেতু নিচের ডিজাইনটা একটু গর্জিয়াস রেখেছি সেহেতু বডিতে আমি সিম্পল রাখার চেষ্টা করেছি যেন ডিজাইনটি ভালোভাবে ফুটে ওঠে। আর আপনারা চাইলে এই কলকার পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন। ঠিক এক পাশে আমরা যেভাবে এই কলকার ডিজাইনটি করে নিয়েছি অপর পাশেও ঠিক একইভাবে আমাদের এই কলকার ডিজাইনটি করে নিতে হবে। দুই কাপড়ের মাঝখানের অংশটুকুতে আমাদের এই কাগজটি বিছিয়ে নিয়ে তারপরে ঠিক একইভাবেই ছাপ অনুসারে করে নিতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে কাগজটি যেন উল্টো না হয়। ঠিক একই পাশ থেকেই কিন্তু আমাদের এই ডিজাইনটি অঙ্কন করে নিতে হবে। ঠিক একইভাবে আমাদের সম্পূর্ণ কাপড়ে এই ডিজাইনটি ভালোভাবে অঙ্কন করে নিতে হবে। এবার আমি হাতের অংশটুকু দেখিয়ে দিচ্ছি। আমাদের হাতের যে দুই পার্টের কাপড়টুকু রয়েছে সেই দুই পার্টের কাপড়ের মাঝখানের অংশটুকুতে আমরা এই কলকার ডিজাইনটি বসিয়ে দিব। আর ঠিক একইভাবেই ছাপ অনুসারে আমরা এই কলকাটি তৈরি করে নিব। আমরা একটি হাতার কাপড়ে যেভাবে অঙ্কন করব ঠিক অপর হাতায় কিন্তু একইভাবেই এই ডিজাইনটি অঙ্কন করে নিব।
আশা করি আজকে এই পদ্ধতিটি আপনাদের সকলের কাছে লেগেছে। আর আজকের ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।